আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। রিথিঙ্কের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আমি রবিউল ইসলাম সানি আছি তোমাদের সাথে আজকে একটা বিশেষ ক্লাস নিয়ে। ক্লাসটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই এর আগে ক্লাস করেছো ধ্বনিবর্ণের, এবং তার উপরে আমরা ছোট্ট একটা এক্সামও নিয়েছি, এবং সেই এক্সামের এখন সলভ ক্লাসটা নিয়ে তোমাদের সাথে এটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো চলো আর দেরি না করে ঝটপট আমরা সেই ক্লাসে যাই। আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা ছিল যে হচ্ছে, বাংলায় মৌলিক স্বরধ্বনি কোনটি? মৌলিক স্বরধ্বনি কয়টি? আই রিপিট, মৌলিক স্বরধ্বনি কয়টি? তো আমরা জানি যে হচ্ছে স্বরধ্বনি, স্বরবর্ণ হচ্ছে 11টা। স্বরবর্ণ হচ্ছে কয়টা? 11টা। এটা সত্য, এটা আমরা সবাই জানি। তো এখন এই স্বরবর্ণ 11টার মধ্যে স্বরধ্বনি আছে কয়টা? ধ্বনি আছে হচ্ছে 7টা। কেন? আমরা হচ্ছে তোমাদেরকে অবশ্যই শিখাইছি যে ধ্বনি আর বর্ণ এক জিনিস না। ধ্বনি হচ্ছে আমাদের হচ্ছে উচ্চারিত রূপ। ধ্বনি কি আমাদের উচ্চারিত রূপ, উচ্চারিত রূপ। আর বর্ণ হচ্ছে, আর বর্ণ কি বাবা? বর্ণ হচ্ছে তার লিখিত রূপ। বর্ণ কি? লিখিত রূপ। যেমন আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে হচ্ছে বোঝাইতে চাই যে, আমি ধরো এখানে দুইটা বর্ণ লিখি। এই যে ধরো এইটা একটা বর্ণ আর এইটা একটা বর্ণ। এটার নাম রস্বই, এটার নাম হচ্ছে দীর্ঘই। তাহলে এখানে হচ্ছে বর্ণ দুইটা, কিন্তু উচ্চারণগত জায়গায় উচ্চারণ কিন্তু একটা, তাই না? দুটাই কিন্তু ই ধ্বনি উচ্চারিত হচ্ছে। দুটাই আমার কি ধ্বনি উচ্চারিত হচ্ছে? ই ধ্বনি উচ্চারিত হচ্ছে। এই কারণে আমরা কি বলছি যে বর্ণ, স্বরবর্ণ 11টা, কিন্তু ধ্বনি হচ্ছে 7টা। এবং সেই 7টা ধ্বনি আমরা জানি কি কি। সেই 7টা ধ্বনি তোমরা হচ্ছে একটু ঝটপট করে লিখে নাও। সেই 7টা ধ্বনি হচ্ছে স্বর অ, আ, ই, উ, এ, ও এবং এ। এই 7টা হচ্ছে আমাদের কি বললাম? মৌলিক স্বরধ্বনি। ওকে, তার মানে এখানে উত্তর এটা। নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখি। ধ্বনির প্রতীক বা সংকেতকে কি বলে? একটু আগেই বলছি। ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ। ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ। ধ্বনির লিখিত রূপ বা প্রতীকে, ধ্বনির লিখিত রূপ, লিখিত রূপ বা প্রতীক, প্রতীক, ধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কি বলে? বর্ণ বলে, বর্ণ। ঠিক আছে, ওকে। তাহলে এটাও মোটামুটি আমরা পারলাম। তাহলে হচ্ছে 2 নাম্বার গেল। 3 নাম্বারটা আমরা একটু দেখি। 3 নাম্বারে বলছে, বাংলা বর্ণমালায় মূল বর্ণ বা অসংযুক্ত বর্ণের সংখ্যা কয়টা? খুব ইম্পর্টেন্ট। মূল বর্ণ বা অসংযুক্ত বর্ণ কয়টা? তাহলে আমরা জানি যে হচ্ছে আমাদের স্বরবর্ণ 11টা। একটু আগে বলছি স্বরবর্ণ, স্বরবর্ণ হচ্ছে 11টা। তাহলে সেই অনুযায়ী ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 39টা। তাহলে এই 39 এবং হচ্ছে সেই 11, এই দুইটা মিলে কত হয়? এই দুইটা মিলে হয় 50। তাহলে অসংযুক্ত, মোট অসংযুক্ত বর্ণ, অসংযুক্ত বর্ণ, অসংযুক্ত, মোট অসংযুক্ত বর্ণ 50টা। ওকে, বোঝা গেল? দেখো 4 নম্বর, ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হস চিহ্ন, হ্যাঁ এই লেখাটা হয় নাই, এই লেখাটা হচ্ছে হস চিহ্ন, কার বা হস চিহ্ন, হস চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া যায়? অর্থাৎ ধরো আমি হচ্ছে এখানে একটা লিখলাম যে হচ্ছে কি লিখলাম? সাপোজ আমি লিখলাম হচ্ছে কা, আমি লিখলাম কি, আমি লিখলাম কু। তাহলে এই জায়গাগুলোতে দেখো তো, কা এটার সাথে আ আছে, কি এটার সাথে ই আছে, কু এটার সাথে উ আছে। কিন্তু বলছে যখনই আকার উশিকার কিছুই থাকবে না, শুধু ক থাকবে, শুধু ক থাকবে, হ্যাঁ, তখন বলছে যে এইটার মধ্যে তাইলে আমার কি আছে, এবং কোনো হস্চিহ্ন কিছুই নাই। যদি হস্চিহ্ন না থাকে বা হচ্ছে কোনো কার বর্ণ না থাকে, এরকম আকার রসিকার দীর্ঘিকার, এই যে এইগুলা, এইগুলা যদি হচ্ছে না থাকে, ঠিক আছে, তাইলে সেখানে কি আছে বলে ধরে নিব আমরা? সেখানে আমরা ধরে নিব অ আছে। কেন? এটার উচ্চারণ ক, অ এর মতো, তাহলে ক শেষে কি ধ্বনি আছে? অ আছে। সো দ্যাটস ওয়াই আমার এখানে সঠিক উত্তর হচ্ছে অ, ক নম্বর উত্তর। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বর, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ভালো করে বুঝো, খুব ভালো একটা কোশ্চেন। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? এটা একটু এক্সপ্লেন করি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ 3টা।
সরি সরি ভুল বলছি, দেখাচ্ছি। ব্যঞ্জন বর্ণের বর্ণের বিকল্প রূপ, বিকল্প রূপ দেখাই, বিকল্প রূপ। তাহলে এই বিকল্প রূপকে কি বলা হয়, আগে সেই প্রশ্ন উত্তরে আসি। বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। বিকল্প রূপকে কি বলা হয়? অনুবর্ণ। এখন এই অনুবর্ণ মোটামুটি আবার তিন প্রকার। কি কি? তিন প্রকার। এক নম্বর হচ্ছে এই অনুবর্ণ তিন প্রকার। এক নম্বর হচ্ছে ফলা। তো আমরা জানি ফলা আবার 6 প্রকার, তাই না? বা 6টা। ফলা কয়টা? 6টা। কি কি? ফলা কয়টা? 6টা। কি কি? ওই যে মজার লবণ আমরা মনে করে পড়ছিলাম, তাই না? বফলা, মফলা, জফলা, লফলা, নফলা, তাই না? কি মজার লবণ, রফলা, র ফলা আর হচ্ছে নফলা। তাহলে 1 2 3 4 5 6, এই যে এই তিনটা হচ্ছে আমার ফলা। এখন বলছে যে স্যার ফলা তো গেল, আরেকটা হচ্ছে আমাদের রেফ। এটাও একটা হচ্ছে রেফ। এটাও হচ্ছে আমাদের কি বলো, এটাও একটা অনুবর্ণ, রেফ। এটাও একটা হচ্ছে আমাদের অনুবর্ণ, এই যে উপরে থাকে যেটা একটা। আমি যখন বর্ণ, কর্ণ, চূর্ণ এগুলো লিখি, যখন বলি বর্ণ, কর্ণ, চূর্ণ, এই যে এগুলো যখন লিখি, এই উপরে যেটা থাকে সেটা। আরেকটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। আরেকটা হচ্ছে কি? বর্ণ সংক্ষেপ। যেমন এই যে বর্ণ সংক্ষেপ, আরেকটা হচ্ছে এরকম বর্ণ সংক্ষেপ। তাহলে এই বর্ণ সংক্ষেপটা কি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। বর্ণ সংক্ষেপটা হচ্ছে, তুমি যদি একটু দেখো, এই যে আমরা যখন ফলা বাদেও যে বর্ণগুলো হচ্ছে আমরা ছোট করে লিখি, ধরো আমি যখন বলি অঙ্ক, হ্যাঁ, আমি যখন বলি অঙ্ক, তাহলে এইখানে যে কটা, এই কটা কি হচ্ছে এই জায়গাতে ভাই আমার ওটাকে কি বলে? ফলা? নিশ্চয়ই না। এটা কি আমার রেফ? না। তাহলে এই যে যুক্ত হইছে, এটা কি হিসেবে যুক্ত হইছে? বর্ণ সংক্ষেপ হিসেবে যুক্ত হইছে। ক্লিয়ার? যুক্ত ব্যঞ্জনে গিয়ে যেগুলো যুক্ত হয়, দ্যাটস মিন ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলে? অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ কি বলে? অনুবর্ণ। নাম এটা লিখো। ওকে, তাইলে চলো 6 নম্বর কোশ্চেনটা দেখি। আমাদের 6 নম্বর কোশ্চেনটা কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? এই যে এটাই কিন্তু একটু আগে বলছি যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, আর বিকল্প রূপ অনুবর্ণ। সংক্ষিপ্ত রূপ ফলা, সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা, আর হচ্ছে বিকল্প রূপ অনুবর্ণ। বিকল্প রূপ সেটা কি? অনুবর্ণ। বিকল্প রূপ অনুবর্ণ। ওকে বাচ্চা লোক, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন, ক্ষীয়। মানে এই শব্দটাকে হচ্ছে আমরা ভাঙলে কি কি পাবো, মানে এটার মধ্যে কি কি আছে খেয়াল করো। ক্ষীয় শব্দটা ভাঙলে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে ক যোগ মূর্ধন্য স, এই যে এই দুইটা পাবো। কিন্তু ক্ষীয়র মতো দেখতে আরো একটা বর্ণ আছে, দেখতে প্রায় কাছাকাছি, এই যে এটা। সেটা কি? এই যে তোমরা বলো মাঝে মাঝে স্যার ব্রাহ্মণবাড়িয়া, ব্রহ্মা, ব্রহ্মাণ্ড, ব্রহ্মপুত্র, তাই না? তাহলে এই যে এইগুলা সব, যেমন হচ্ছে এইটার মধ্যে আছে কি কি? এটার মধ্যে আছে হ যোগ ম। এটার মধ্যে কি আছে? হ যোগ ম। দ্যাটস মিন তোমার এইটা হচ্ছে ক্ষীয়, যেটার মধ্যে ক যোগ স আছে, কিন্তু এইটা কিন্তু হ যোগ ম। আমরা যখন বলি ব্রাহ্মণ, ব্রহ্মা, ব্রাহ্মণ, আমরা যখন বলি ব্রহ্মা, ব্রহ্মপুত্র, ঠিক আছে, এইগুলা কিন্তু আমার হচ্ছে এই হ যোগ ম দিয়ে লেখা। ওকে চলো তারপরটা দেখি। 8 নম্বর কোশ্চেনে বলছে বিজ্ঞান শব্দে কি কি আছে, ভালো করে বুঝছো। এইটার মধ্যে আমার আছে জ যোগ ইয়, বিজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান। হ্যাঁ, এটার উচ্চারণটা অনেকটা গয় এরকম, এটার উচ্চারণটা অনেকটা এরকম, গয় জফলা চন্দ্রবিন্দুর মতো, বুঝছো? এটার উচ্চারণটা অনেকটা এরকম, বিজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান, বিজ্ঞপ্তি, তাই না? আচ্ছা, অজ্ঞাত, অজ্ঞাত, এই ক্ষেত্রে এটার উচ্চারণটা। আর এটার মধ্যে আছে কি কি? এই যে এটা যজকীয়। কিন্তু আরো একটা আছে, তোমরা যেখানে ভুল করো, ধরো আমি বললাম গ্রাম, গঞ্জ, গেঞ্জি, গাঞ্জা। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা, এই যে গঞ্জ লিখতে গেলে যেটা কাজে লাগে, তাহলে এইখানে দেখো কি কি আছে। এইখানে আছে হচ্ছে তোমার, ভালো করে বুঝো, এইটাতে আছে হচ্ছে জ যোগ ইয়, কিন্তু এইটাতে আছে ইয় যোগ জ। ওকে বাচ্চা লোক, ইয় যোগ জ। ক্লিয়ার? বুঝছি। সো এইটা কিন্তু আমাদের মোটামুটি বোঝা গেল যে স্যার কোনটার মধ্যে কি কি আছে। সো দ্যাটস মিন এখানে আমার উত্তর কি হবে? জ যোগ ইয়, ক হবে উত্তর। এবার তারপরটা 9 নাম্বার, নিচের কোনটা মৌলিক স্বরধ্বনি? আই রিপিট, আমাদের স্বরধ্বনি থেকে প্রশ্ন আসছে। স্বরধ্বনি,
নিচের কোনটা মৌলিক স্বরধ্বনি সেটা বলছে। তো আমরা একটু দেখি, আমরা বলছি যে হচ্ছে মৌলিক স্বরধ্বনি সেটাতে কি কি থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাতে আমাদের কি কি দিছে। এই যে দেখো এখানে আমাদের দিছে হচ্ছে দীর্ঘই, তো দীর্ঘই না, আমাদের মৌলিক স্বরধ্বনি হচ্ছে রস্বই, তো রস্বই এখানে আছে নাই। ওকে ফাইন। তারপরে বলছে হচ্ছে মৌলিক স্বরধ্বনি, ঠিক আছে। তাহলে এই যে এইটাও এখন আমাদের মৌলিক স্বরধ্বনি, ভালো করে বুঝো। তারপর হচ্ছে উও হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি, আবার হচ্ছে এও হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। তাইলে এই জায়গাতে বোর্ডের কোশ্চেনটা কিভাবে আসা উচিত ছিল, এখানে আমাদের বোর্ডের কোশ্চেনটা হওয়া উচিত ছিল নিচের কোনটা মৌলিক স্বরধ্বনি না। এখন এইটা একটা ফ্যাক্ট, এইটা একটা ব্যাখ্যা যে হচ্ছে নিচের কোনটা মৌলিক স্বরধ্বনি না, তাইলে আমরা চোখ বন্ধ করে এটা উত্তর করতাম। কিন্তু বোর্ড কোশ্চেন করছে, বোর্ডের কিন্তু এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্স হচ্ছে বলছে নিচের কোনটা মৌলিক স্বরধ্বনি, ধরো এইটা প্রশ্ন করছে, তাইলে এখন অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা হবে। খেয়াল করে দেখো মৌলিক স্বরধ্বনি আমার 7টা, এর মধ্যে একটা আছে যেটার আমার লিখিত রূপ নাই, ঠিক আছে। খেয়াল করে দেখো যেটার আমার বর্ণ নাই, যেমন ধরো হচ্ছে অ, আমি বলছি আ, ই, উ, ও, এ এবং এ। তো এই সবগুলোর মধ্যে কোনটার, মনোযোগ দিয়ে খেয়াল করো, কোনটার এই যে অ, এটা কি একটা বর্ণ লিখিত রূপ আছে না, আছে। আ, এটা কি একটা বর্ণ লিখিত রূপ আছে না, আছে। ই, এটা কি একটা বর্ণ লিখিত রূপ আছে না, আছে। তারপর উ, ও, এ, এই সবগুলোরই হচ্ছে আমার লিখিত রূপ আছে, কিন্তু এরকম দেখতে কি আমার কোনো হচ্ছে লিখিত রূপ মানে বর্ণ আছে, উত্তর হিসেবে নাই। তাহলে সেই সেন্সে অর্থাৎ এই জায়গা থেকে মৌলিক স্বরধ্বনি আমাকে যেহেতু বলছে উচ্চারিত রূপ কোনটা, উচ্চারিত রূপ কোনটা, তাহলে সেই সেন্সে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে এ। আমি কি বুঝাতে পারছি? আমাদের যেহেতু বর্ণ হচ্ছে মানে এমনিতে স্বরবর্ণ হচ্ছে 11টা, তো মৌলিক স্বরবর্ণ কয়টা, মৌলিক স্বরবর্ণ 6টা, তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা, মৌলিক স্বরধ্বনি 7টা। তাহলে সেই সেন্সে কোনটার হচ্ছে লিখিত রূপ নাই, এটার হচ্ছে লিখিত রূপ নাই। সো দ্যাটস মিন এইখানে সঠিক উত্তর হচ্ছে এইটা, এই যে এটা বুঝছো না বুঝো নাই, এইখানে দ্যাটস মিন এখানে সঠিক উত্তর হচ্ছে এইটা, এটা সঠিক উত্তর। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? ফাইন। নেক্সট আমরা দেখি 10 নাম্বার, ঠোঁটের উন্মুক্তি অনুসারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়। যদিও এটা উচ্চারণের ক্লাসে আরও ডিটেলসে শিখবো, তারপরে হচ্ছে আমরা একটু দেখি ঠোঁটের উন্মুক্তি অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে ঠোঁট কোন কোন অবস্থানে থাকে। আমি যখন বলবো আ, তখন ঠোঁট হচ্ছে সবচেয়ে বড় অবস্থায় আছে, আর যখন আমি বলবো উ, তখন ঠোঁট সবচেয়ে ছোট কম অবস্থায় আছে। এই যে ঠোঁট সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট, এই অবস্থাকে এই সবচেয়ে বড় অবস্থায় থাকলে সেটাকে আমরা বলি বিবৃতি, বিবৃত মানে বড়, ঠোঁট সবচেয়ে বড় অবস্থায় আছে। আর যখন ঠোঁট সবচেয়ে ছোট অবস্থায় থাকে তখন আমরা সেটাকে বলি সংবৃত, সংবৃত। বুঝছো? ঠোঁট যখন সবচেয়ে ছোট অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলি সংবৃত। তাহলে কয় প্রকার পাইলাম? 2 প্রকার পাইলাম, এইটা তো একটা গেল। কিন্তু আমি যদি বলি, ভালো করে বুঝো এটার সাথে, আমি যদি বলি অ, তাহলে এখন ঠোঁট সবচেয়ে বড়ও না আবার সবচেয়ে ছোটও না। আবার আমি যদি বলি উ, ভালো করে বুঝো, হ্যাঁ, তাহলে আমি এই জায়গাতে সবগুলো লিখে দিই আ, আর এটা হচ্ছে উ। এখন আমি যদি বলি অ আর হচ্ছে ও, তাহলে এখন দেখো তো ঠোঁট অ, ও, তাহলে এই সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটর মাঝামাঝি আরো 2টা রূপ রয়েছে না ঠোঁটের। এখন যদি সেই রূপ থেকেই থাকে তাহলে খেয়াল করে দেখো তো এই যে বিবৃতির উপরে যেটা হবে সেটা হবে অর্ধ বিবৃতি, অর্ধ বিবৃত, অর্ধ বিবৃত, ঠিক আছে। এটার উপরে যেটা থাকবে সেটা হবে কি অর্ধ বিবৃত, আর সংবৃতর নিচে যেটা থাকবে তাহলে সেটা কি হবে অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত। এই যে এই অনুযায়ী তাহলে হচ্ছে আমাদের কয় ভাগে বিভক্ত হলো 1 2 3 4টা, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বাবা, এই যে 4টা, বুঝিস? ওকে ফাইন। তাহলে 11 নম্বর কোশ্চেনে কি বলছে, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টা। গুড, ভ্যারি গুড, ভ্যারি গুড, ভ্যারি গুড। তাহলে আমাদের বলছে যে হচ্ছে এই অর্ধ সংবৃত এই কনসেপ্টটাকে আমরা হচ্ছে আগে ক্লিয়ার করি। অর্ধ সংবৃত সংজ্ঞায় মানে আমরা সাধারণত অর্ধ সংবৃতগুলো কোথায় ব্যবহার হয়, কি হিসাবে ব্যবহার হয়। অর্ধ সংবৃত ব্যবহার হয় হচ্ছে তোমার যৌগিক স্বরধ্বনি গঠনে। খেয়াল করো, যৌগিক স্বরধ্বনি, স্বরধ্বনি গঠনে, গঠনে যৌগিক স্বরধ্বনি গঠনে এই অর্ধস্বর ব্যবহার হয়, অর্ধস্বর ব্যবহার হয়, ব্যবহার হয়। তাহলে এইটা একটু ক্লিয়ার করি। ধরো আমি হচ্ছে বললাম যাই,
আমি বললাম যাও, তাই না? এখন এই দুইটা তুমি যদি খেয়াল করো তাহলে এখানে দেখবা যা, এখানে আ আছে আর এই যে ই আছে, যাই ই আছে। যাও, এখানে আ আছে আর এই যে ও আছে, যাও। দ্যাটস মিন এই জায়গাতে যে অতিরিক্ত আমার ই এবং ও আছে, অর্থাৎ এই জায়গাটাতে আমার যে হচ্ছে ই এবং ও আছে, এই যে এইগুলোই তো আমার হচ্ছে অর্ধস্বর। এরকম অর্ধস্বর আর কি কি আছে? হ্যাঁ, এরকম অর্ধস্বর আর কি কি আছে? এরকম আছে এ, এরকম আরো কি আছে? এ, ধরি তাহলে এরকম আরো হচ্ছে ই আছে, ও আছে, এ আছে, তাই না? আরো একটা আছে অর্ধস্বর। তাহলে আমাদের হচ্ছে যেটা বলতেছিলাম যে হচ্ছে মোটামুটি আমরা দেখবো যে অর্ধস্বর কয়টা, অর্ধস্বর হচ্ছে তখন 4টা আমরা দেখব। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কোনগুলো আমি বলতেছিলাম যে যৌগিক স্বরধ্বনি গঠনে এগুলো হেল্প করে। তাহলে এইগুলো হেল্প করে কিভাবে? যে যাই, যাও, সেখানে দেখো যে ই আছে ই, আবার এখানে কি আছে? ও আছে ও। তাহলে এই জায়গাতে এই ই একটা অর্ধস্বর, তাহলে এরকম উ একটা অর্ধস্বর, হ্যাঁ, তারপর হচ্ছে এ একটা অর্ধস্বর, ও একটা অর্ধস্বর। তাহলে এই মোট 4টা, এই 4টাই হচ্ছে আমাদের বাংলা ভাষার অর্ধস্বরধ্বনি। এইগুলো বলছে যে পরিপূর্ণ, যদিও এটা সংজ্ঞায় লেখা আছে পরিপূর্ণ উচ্চারিত হয় না হ্যান ত্যান, তো ওইভাবে আমরা এগুলো শিখতে পারবো না। সংক্ষেপে মনে রাখার উপায় হচ্ছে যৌগিক স্বরধ্বনি গঠনে এগুলো ব্যবহার হয়, ঠিক আছে? আচ্ছা, তো সংজ্ঞা দিয়ে মনে রাখার আসলে কঠিন, বরং আমরা হচ্ছে প্র্যাকটিস দিয়ে মনে রাখি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এরপরে দেখো 12 নাম্বার, চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটা? খুবই ট্রিকি একটা কোশ্চেন, খুবই ট্রিকি একটা কোশ্চেন, খুবই ট্রিকি, ঠিক আছে? ব্যাখ্যা না পড়লে এগুলো আসলে বোঝা যাবে না। তো ঢাকা বোর্ডে দেখো এই যে এই প্রশ্নটা আসছে 2024 সালে, যে আসলে চাই, এখন চাই শব্দটা তুমি ভাঙো আগে, চাই, চাই, তাহলে এই শব্দটা যদি আমি ভাঙি তাহলে এটার মধ্যে আমি কি কি পাবো? স্বরে আ আছে পাবো, ই আছে পাবো, মানে স্বরধ্বনি, স্বরধ্বনি আ এবং ই পাবো। এখন এইখানের এই দুইটার মধ্যে আ এবং ই এর মধ্যে পূর্ণ স্বর কোনটা, অর্ধস্বর কোনটা বলো? এই ই একটু আগে পড়ছি সেটা একটা অর্ধস্বর, একটু আগে পড়ছি এটা একটা কি স্বর বাবা? অর্ধস্বর। তাহলে আ এইটা একটা কি স্বর? এটা একটা পূর্ণ স্বর, পূর্ণ স্বরধ্বনি। হ্যাঁ, সো এই জায়গা থেকে এটা আমাদের কি উত্তর হবে? আ হচ্ছে এখানে আমার উত্তর হবে। ক্লিয়ার? পূর্ণ স্বর কোনটা? 13 নম্বর দেখো কি বলছে, কোনটি তারণজাত ব্যঞ্জনের উদাহরণ? হ্যাঁ, কোনটা তারণজাত ব্যঞ্জনের উদাহরণ, অর্থাৎ তারণজাত ধ্বনি, সহজালা নিচের কোনটা তারণজাত ধ্বনি? মনে রাখবা তারণজাত ধ্বনি হচ্ছে দুইটা, দুইটা তারণজাত ধ্বনি বা তারণজাত বর্ণ কয়টা? দুইটা। কি কি? একটা হইছে এই যে ডয় বিন্দু র, আর একটা হচ্ছে ঢয় বিন্দু র, এই যে এই দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে ডয় বিন্দু র, আর একটা হচ্ছে ঢয় বিন্দু র, এই দুইটা হচ্ছে আমার তারণজাত ধ্বনি। দ্যাটস মিন আমার সঠিক উত্তর হচ্ছে এখানে। এরকম আরো একটা পাবো সামনে, ঠিক আছে? বলছে এই স স স হয় 4টা বর্ণকে একত্রে কি বলা হয়? এই 4টা বর্ণ একত্রে উষ্ম, অর্থাৎ একটু হালকা মুখের মধ্যে, এগুলো উচ্চারণ করতে গেলে মুখের মধ্যে হালকা একটু গরম হয়, এটাকে এই কারণে বলা হয় উষ্ম বর্ণ। হ্যাঁ, উষ্ম বর্ণ, মনে রাখবা উষ্ম বর্ণ 4টা, উষ্ম বর্ণ কয়টা? 4টা। কিন্তু উষ্ম ধ্বনি খেয়াল করো, উষ্ম ধ্বনি, উষ্ম ধ্বনি কিন্তু আবার 3টা। কেন 3টা? তুমি দেখো এই স এবং এই স, এই দুটার উচ্চারণ একই রকম, বর্ণ আলাদা কিন্তু উচ্চারণ ধ্বনি একই রকম। সো দ্যাটস মিন এখান থেকে একটা এই যে মূর্ধন্য স, এটা হচ্ছে আমার ই হিসাবে বাদ যাবে। মূর্ধন্য স কি হিসাবে বাদ যাবে? উচ্চারণের জায়গা হিসাবে বাদ যাবে। তাহলে ওকে ফাইন, তাহলে এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের উষ্ম বর্ণ। বলছে নিচের কোনটা পার্শ্বিক ধ্বনি? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস শিখাই। এই উষ্ম বর্ণ এখানে 4টা, কিন্তু এখানে যে 3টা আছে শুরুতে, অর্থাৎ স, স এবং স, এই 3টাকে আবার একত্রে কি বলে? মনে হইলো যে এটা শিখাই দিই। এই 3টাকে কিন্তু আবার একত্রে বলা হয় শীষ বর্ণ। একত্রে কি বলা হয়? শীষ বর্ণ। শীষ দেওয়ার ক্ষেত্রে কাজে লাগে, এই কারণে এই 3টাকে বলা হয় শীষ বর্ণ। শীষ বর্ণ, বুঝছো? এই 3টা। ওকে, তাহলে বলছি নিচের কোনটা পার্শ্বিক ধ্বনি? পার্শ্বিক, পার্শ্বিক বর্ণ একটা, সেটা হচ্ছে ল। পার্শ্বিক বর্ণ একটা এবং সেটাই হচ্ছে ল, একটাই ধ্বনি, ঠিক আছে? পার্শ্বিক বর্ণ। ডয়বিন্দু র এবং ঢয়বিন্দু র, এই দুটাকে কি বলে? একটু আগে শিখছি, এই দুটাকে তারণজাত বর্ণ বলে, তারণজাত ধ্বনি বলে, এই দুটাকে তারণজাত ধ্বনি বলে, একটু আগে শিখছি, ঠিক আছে? এবং সেই ধ্বনি তোমাদের বলছি কোন 3টা? কম্পনজাত ধ্বনি একটা র,
শি ধ্বনি হচ্ছে স স স, এবং ঘোষ ধ্বনি হচ্ছে বর্গীয় 3 নম্বর বর্ণ, 4 নম্বর বর্ণ এবং 5 নম্বর বর্ণ। এগুলো হচ্ছে আমাদের ঘোষ ধ্বনি। আচ্ছা, এরপরে বলছে কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ আধিক্য থাকে? ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বাতাস বেশি লাগে, সোজা আলাপ, বাতাস বেশি লাগে, বাতাস বেশি লাগে, আধিক্য মানে বাতাসের চাপ বেশি। আমি ক বললে বাতাস বেশি লাগে নাকি খ বললে বাতাস বেশি লাগে? খ বাতাস বেশি লাগে। দ্যাটস মিন গ বললে বাতাস বেশি লাগে নাকি ঘ বললে বাতাস বেশি লাগে? ঘ বললে বাতাস বেশি লাগে। তাহলে বর্গীয় 2 এবং 4 নম্বর বর্ণ, বর্গীয় 2 এবং 4 নং বর্ণ, বর্গীয় 2 এবং 4 নং বর্ণ, এই দুইটাকে আমরা কি বলছি? বর্গীয় 2 এবং 4 নং বর্ণ, এই দুটাকে আমরা একত্রে কি বলছি? এই দুটাকে আমরা বলছি মহাপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ। দ্যাটস মিন যেই বর্ণের বাতাস বেশি লাগে সেটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ, আর যেইগুলোতে হচ্ছে বাতাস কম লাগে সেগুলো হচ্ছে, বাতাস কম লাগলে সেগুলো হচ্ছে আমাদের অল্প প্রাণ বর্ণ। বাতাস কম প্রয়োজন হলে, কম প্রয়োজন হলে, বাতাস কম প্রয়োজন হলে সেটা হচ্ছে অল্প প্রাণ বর্ণ, অল্প প্রাণ বর্ণ। ওকে, ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? খেয়াল করে, এটা পড়ছি 200 বার পড়ছি। চিহ্ন, প্রতীক, লিখিত রূপ। চিহ্ন, চিহ্ন, প্রতীক, প্রতীক, লিখিত রূপ, লিখিত রূপ, লিখিত রূপ। এই যে এইগুলাকে সাধারণত কি বলে? ধ্বনির এই লিখিত রূপ চিহ্নকে, ধ্বনির এই প্রতীককে, ধ্বনির এই এগুলাকে কি বলে বলো? হ্যাঁ, চিহ্নকে কি বলে? বর্ণ, বর্ণ। ঠিক আছে, তার মানে এখানে সঠিক উত্তর বর্ণ। ওকে, 19 নম্বর, মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আলাপ। খেয়াল করো, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন, মৌলিক ব্যঞ্জন ধ্বনি মানে কি? ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন বর্ণ 39টি। ব্যঞ্জন বর্ণ আমি ক্লাসে এটা তোমাদের শিখাইছি, ব্যঞ্জন বর্ণ এইটা 39টা। ঠিক আছে, কিন্তু ভাই এখানে একটা আলাপ আছে। আলাপ কি? আলাপ হচ্ছে ব্যঞ্জন বর্ণের পরে আমরা দেখব যে হচ্ছে এইখানে এই জ, এই জ, এই দুটোর উচ্চারণ একই রকম, নয়ের উচ্চারণ দুটো একই রকম, তয়ের উচ্চারণ এগুলো একই রকম। তাহলে এইখানে অনেকগুলা, এই যে এইগুলো বাদ গেছে না? ভালো করে বুঝো, এগুলো বর্ণ এখানে দুইটা করে, বর্ণ দুইটা, বর্ণ, বর্ণ দুইটা, দুইটা বর্ণ, কয়টা বর্ণ? দুইটা, কিন্তু বর্ণ দুইটা, কিন্তু ভাই আমার উচ্চারিত রূপ কয়টা? এখানে এই দুইটা মিলে উচ্চারণ তো একটাই হইতেছে, জ উচ্চারণ হইতেছে। এই দুইটা মিলে উচ্চারণ তো একটাই হইতেছে, ন উচ্চারণ হইতেছে। এই দুইটা মিলে উচ্চারণ কয়টা হইতেছে? একটাই হইতেছে, ত উচ্চারণ হচ্ছে। সো দ্যাটস মিন আমার এই জায়গাতে বর্ণ দুইটা, ধ্বনি একটা, তো এরকম করে বাদ গেছে। তো ব্যঞ্জন বর্ণ এরকম করে বাদ গেছে কয়টা? 9টা বাদ গেছে, 9টা, 9টা এরকম বাদ গেছে। তা 9টা বাদ দিলে 39 থেকে বাকি থাকে কয়টা? তাহলে 30টা। এই 30টা হচ্ছে আমার, এই 30টাই হচ্ছে আমার মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এই 30টাই কি আমার মৌলিক ব্যঞ্জন ধ্বনি। ওকে, এরপরে দেখো কি বলছে। অঘোষ, মহাপ্রাণ, তালব্য বর্ণ তোমাদের শিখাইছিলাম, ভালো করে বোঝো। অঘোষের বর্ণ হচ্ছে 1 এবং 2, মহাপ্রাণের বর্ণ হচ্ছে 2 এবং 4। তাহলে এই দুইটার মধ্যে কমন কত? ভালো করে বোঝো, 2 নাম্বার বর্ণ কমন, 2 নাম্বার বর্ণ হচ্ছে আমার কমন। তাহলে এখন দেখি, চ, ছ, জ, ঝ, ঝ হচ্ছে 4 নাম্বার বর্ণ, তাহলে এটা বাদ। চ, ছ, ছ হচ্ছে 2 নাম্বার বর্ণ, তাহলে এটাই সঠিক উত্তর। চ, এটা হচ্ছে আমার 1 নাম্বার বর্ণ, তাহলে এটাও বাদ। জ, জ হচ্ছে 3 নাম্বার বর্ণ, তাহলে এটাও বাদ। তাহলে এখানে সঠিক উত্তর ছ। বুঝছি না বুঝিনি? আমার লাগবে কত? 2 লাগবে, তাহলে এই যে 2 বের করে ফেলছি। তালব্য বর্ণ তো এখানে সবগুলা, এখানে সবগুলাই তালব্য বর্ণ, বুঝছো? তালব্য বা তালুর বর্ণ তো এখানে সবগুলাই, চ, ছ, জ, ঝ, এগুলো তালব্য বর্ণ না? তাহলে এই যে আমি বের করে ফেলছি সংক্ষেপে, একবার শর্টকাটে বের করে ফেলছি। দেখো এইরকম আরো আসবে। ঘোষ, মহাপ্রাণ বর্ণ কোনটা? ভালো করে বুঝো, ঘোষ বর্ণ। তাহলে ঘোষ বর্ণ হচ্ছে আমি জানি 3, 4 এবং 5। ঘুষ খাইছে কোন কোন বছর? প্রথম 2 বছর তো ঘুষ খেতে পারে নাই, পরের বছরগুলোতে ঘুষ খাইছে। ওকে, চাকরি পাওয়ার পরে। আর মহাপ্রাণের বর্ণ কত কত? 2, 4, 2, 4। তাহলে আমার কমন কত?
আমার কমন হয়েছে 4 নাম্বার বর্ণ, তাই না? তাহলে এখন আমি দেখব 4 নাম্বার বর্ণ আছে কোথায়, ভালো করে বুঝি। আমি লিখি ক, তাহলে ক হইছে আমার 1 নাম্বার বর্ণ, তাহলে এটা হবে না, বাদ। খ, ক খ এটা হচ্ছে 2 নাম্বার বর্ণ, এটা হবে না, বাদ। ক খ গ ঘ, ঘ হইছে আমার 4 নাম্বার বর্ণ, এটি সঠিক উত্তর। গ 3 নাম্বার বর্ণ, তাহলে এটাও বাদ, সঠিক উত্তর এটা। বুঝছি না বুঝিনি? ক্লিয়ার? ঠিক আছে। 21 নাম্বার গেল। 22 নাম্বার, পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনটি? পার্শ্বিক, পার্শ্বিক বর্ণ কোনটা? তো এটা শিখছি আমরা, পার্শ্বিক বর্ণ হচ্ছে ল, একটাই, সেটা হচ্ছে ল। ওকে, তারপরে দেখো 23 নাম্বার, কোনটা কম্পনজাত ধ্বনি? কম্পনজাত, কাপে কোনটা? র, র হচ্ছে কম্পনজাত ধ্বনি, একটাই, সেটা হচ্ছে যেটা। 24 নম্বর দেখি ওষ্ঠবর্ণ। এই ওষ্ঠবর্ণগুলো হচ্ছে পবর্গীয় বর্ণ। ওষ্ঠবর্ণ কোনগুলো বাবা? ওষ্ঠ মানে ঠোঁট, খেয়াল করো, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, ওষ্ঠ মানে কি? ঠোঁট। আর আমরা জানি ঠোঁটের বর্ণ হচ্ছে প বর্গীয় বর্ণ। আর তোমাদের হচ্ছে এটা নিশ্চয়ই আমি ক্লাসে শিখাইছি যে বাচ্চারা সর্বপ্রথম কোন বর্গীয় কোনটা শেখে? বাচ্চারা সাধারণত কোন বর্গীয় ধ্বনিগুলো শেখে? প বর্গীয় ধ্বনি। মানে বাচ্চারা আগে শেখে, আগে শেখে এই যে এই যে এইগুলা, দ্যাটস মিন আমার হচ্ছে প ফ ব ভ ম। এবং ওষ্ঠের বর্ণ কোনগুলো? যেগুলো ছাড়া তুমি মানে যেগুলো ঠোঁটের সাহায্য ছাড়া তুমি উচ্চারণ করতে পারবা না, তাই না? প ফ ব ভ ম সবগুলোতে দেখো এই দুই ঠোঁট স্পর্শ করতেছে। সো দ্যাটস মিন এখানে হচ্ছে উত্তর কি হবে? এই যে এটা খ। অ্যান্ড দেন তারপর দেখো 25 নম্বর বর্ণ, মানে সরি 25 নম্বর প্রশ্ন, লাস্ট কোশ্চেন আজকের। তাহলে আমাদের বলছে যে বর্গের কোন বর্ণগুলো নাসিক্য ধ্বনি হয়? নাসিক্য বর্ণ, খেয়াল করো, ক খ গ ঘ উ। তাহলে এইগুলা ক চ ট ত প, ক চ ট ত প, এইগুলো হচ্ছে বর্গীয় 1 নম্বর বর্ণ। তাহলে এইগুলা বর্গীয় 2 নম্বর বর্ণ, এইগুলা বর্গীয় 3 নম্বর বর্ণ, এইগুলা বর্গীয় 4 নম্বর বর্ণ। অ্যান্ড দেন সবার শেষে হচ্ছে এই 4 তোমাদের শিখাইছি, এবং সবার শেষে হচ্ছে এই যে উ। তাহলে উ ইও ন ন ম। তাহলে আমাদের আগে কনফার্ম করতে হবে এই যে এইগুলাই তো আমাদের নাসিক্য ব্যঞ্জন, তাই না? এগুলো আমাদের কি বর্ণ? নাসিক্য ব্যঞ্জন, নাসিক্য। তাহলে এইগুলা যদি আমাদের নাসিক্য ব্যঞ্জন হয়, তাহলে এইটা কয় নাম্বার বর্ণ হইল? 5 নাম্বার। তাহলে কোন বর্গীয় কোন কোন বর্ণগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন? পঞ্চম বর্ণ, এগুলো হচ্ছে আমাদের নাসিক্য ব্যঞ্জন। বুঝাইতে পারছি? ঠিক আছে বাচ্চা লোক? তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে রিথিঙ্কের সাথে থাকার জন্য। আশা করছি তোমাদের আরও যে সকল সমস্যা আছে এই সব সমস্যার সমাধান নিয়ে আস্তে আস্তে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার আগে সব কিছু পেয়ে যাবা, পড়তে পারবা। কেমন? সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, রিথিঙ্কের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।